শেখ হাসিনা। তিনি যে প্রোগ্রামটা দিয়েছেন লকডাউন, এখন হচ্ছে কি বলে শাটডাউন, তারপরে হবে স্টেপ ডাউন, তারপরে কি হবে আমরা তো বুঝতেই পারছি। কাজে স্বাভাবিকভাবেই এই সরকারের ভিত্তি নড়ে গেছে এবং এই অবৈধ সরকারের এই অবৈধ আইসিটিতে কি রায় হবে এইটা তাদের ভয়ের ব্যাপার, তাদের কি বলে ঝুঁকি যে এটা বিরাট, সেটা স্বাভাবিক কারণেই। কারণ 13 তারিখে যে শাটডাউনের যে আমরা ফলাফলটা দেখলাম, সেখানে সরকার ভয় পেয়ে গেছে। তো কাজেই এই 16 তারিখ কি বলে আগামীকালের যে যে হবে প্রধানমন্ত্রীর যুদ্ধ অপরাধ বা অপরাধের জন্য যে বিচারের রায় হবে, সেটা তো আমরা ধরে নিয়েছি যে রায় অলরেডি লেখা হয়ে গেছে, জাজ শুধু এটা পড়বে। তো এখানে ঝুঁকি যে আসবে সেটা 13 তারিখে প্রমাণ হয়ে গেছে। এখন এই সরকারের পিছন থেকে আস্তে আস্তে সব ধরনের যে সমর্থক বা সাপোর্ট সেটা সরে যাচ্ছে। এই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে। আপনি উল্লেখ করেছেন আমি আমেরিকায় থাকি, এখানে খোঁজ খবর রাখি। এই সরকারের সাপোর্ট ছিল, চালিকা শক্তি ছিল আমেরিকা। আমেরিকা কি বুঝেছে? তারা সেই ভিয়েতনাম, আফগানিস্তান, ইরান, ইরাক, সিরিয়া সমস্ত কিছু থেকে তারা বুঝে গেছে যে রেজিম চেঞ্জ করার জন্য যে ট্রিলিয়ন ডলার তারা খরচ করেছে। এদের সিকিউরিটি চিফ তুলসী গবার কয়েক সপ্তাহ আগে বাহরাইনে এক সেমিনারে বলেছে যে আমরা আর এই ট্রিলিয়ন ডলার খরচ করবো না রেজিম চেঞ্জের জন্য। এর ফল আমাদের পক্ষে যায়নি। এর ফলে হয়েছে কি, আমেরিকান বিরোধী লোক, ওই সমস্ত দেশের লোক খেপে গিয়েছে, মৌলবাদের সৃষ্টি হয়েছে, সন্ত্রাসের সৃষ্টি হয়েছে, টেররিস্টের সৃষ্টি হয়েছে। তো বাংলাদেশে কিন্তু সেই ঘটনাই ঘটতেছে যে ওয়েস্ট বা আমেরিকা এই ইউনুসকে ক্ষমতায় বসিয়েছিল, যে ভেবেছিল যে সে একজন শান্তির নোবেল লরিয়েট, সে হয়তো ওয়েস্টার্ন যে ভ্যালুসগুলো সেগুলো সে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করবে। কিন্তু সে যে এত প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি, এইটা অনেকেরই জানা ছিল না। 15 মাসে আমরা সেই শান্তির পরিবর্তে অশান্তি, হিংসা পরায়ণতা বাস্তবায়ন, আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিহিংসামূলক প্রতিশোধ নেওয়ার সমস্ত কর্মকাণ্ড সে করেছে মৌলবাদীদের কাঁধে ভর করে। তো কাজেই আমেরিকা বুঝতে পেরেছে, ওয়েস্ট বুঝতে পেরেছে যে তাদের যে ভ্যালুস, তাদের যে উদ্দেশ্যে ইউনুসকে ক্ষমতায় বসানো হয়েছিল সে তার উল্টো করছে। এবং এই যে আইসিটির যে বিচারটা মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, এটাও তো একটা প্রতিহিংসামূলক একটা প্রচেষ্টা। কারণ আইসিটি তৈরি হয়েছিল আমরা জানি 71-এর যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। এখন ইউনুসের মাধ্যমে যারা ক্ষমতায় আছে, সেই জামাত শিবির, 71-এর যুদ্ধ অপরাধী, তাদের অনেক লিডারের শাস্তি হয়েছিল, মৃত্যুদণ্ড হয়েছিল এই আইসিটির বিচারের মাধ্যমে। সেইটাকে মডিফাই করে 3টা সংসদে নিয়ে এনে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহারের জন্য এই কোর্টের কোর্ট স্থাপন করা হয়েছে। এবং এর যে প্রধান প্রসিকিউটর সে হলো সেই জামাত শিবিরের লোক। এবং সেই 71-এর যুদ্ধের বিচারের যে যখন বিচার হচ্ছিল তখন এখানে সে প্রসিকিউটর হিসেবে কাজ করেছে। সে একজন বিতর্কিত ব্যক্তি। যে সমস্ত জাজ এইখানে আছে তাদের সবাই কি বলবো রেগুলার প্রসিডিওর বাইরে ক্ষমতায়ন হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তারা এখানে বিচারক। তো এখানে তো সুষ্ঠু বিচার হবে না। তো জনগণের মানুষ, বাংলাদেশের মানুষ, জনগণ তারা 13 তারিখে দেখিয়ে দিয়েছে তারা শেখ হাসিনাকে চায়। শেখ হাসিনা বাংলাদেশের জন্য উপযুক্ত ব্যক্তি। সে যখন 15 বছর দেশ শাসন করছিল, দেশটাকে উন্নয়নের রোল মডেল হিসাবে এস্টাবলিশ করেছিল। বিদেশি সংস্থাগুলো সেই কথাই বলেছে। তো জনগণ, যেখানে আপনি আপনার শোতে বিভিন্ন জায়গায় আমরা যে ক্লিপ দেখি, রিক্সাওয়ালা, শ্রমিক সবাই বলে আমরা আগেই ভালো ছিলাম। তো কাজে জনগণ যে শেখ হাসিনার পক্ষে,
তারা বিভিন্নভাবে প্রকাশ করেছে সেই মতামত। আর আমরা 13 তারিখের যে শাটডাউন সেখানেও দেখেছি পুলিশের বাধা বিপত্তি, সরকারের বহু ষড়যন্ত্রের মাধ্যমে এমনকি মিলিশিয়া নামিয়েছিল। এই সরকারের সমর্থক, জামাত শিবিরের মিলিশিয়া, বিএনপির সন্ত্রাসীরা এবং এনসিপির যে একজন আছে সামভুয়া, সে একটা কয়েক হাজারের সশস্ত্র মিলিশিয়া বাহিনী গঠন করেছিল। তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে নেমেছিল, কিন্তু তাদেরকে দমাতে পারেনি। তো কাজেই আমি মনে করি সরকারের যে প্ল্যান, তারা যদি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় এই আইসিটির মাধ্যমে, ভয়াবহ প্রতিক্রিয়া পরিলক্ষিত হবে এই 17 তারিখে। দেশে গৃহযুদ্ধ যদি সরকার তাদের এই ষড়যন্ত্রমূলক যে তাদের যে প্রতিরক্ষামূলক যে তাদের যে প্রস্তুতি, সেটা যদি বাস্তবায়ন করে, অর্থাৎ বিক্ষোভকারীদের উপর যদি তারা অস্ত্র চালায়, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর একটা অংশ, এরা যদি এই জনগণের যে দাবি যে এই সরকারের পতন হতে হবে এবং এই রায় হলো ক্যাঙ্গারু কোর্টের রায়, এটা জনগণ মানে না, এই প্রতিবাদের বিরুদ্ধে যদি সশস্ত্র আক্রমণ চালানো হয়, রক্ত ঝরে, তাহলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে। তাহলে এই সরকার যাবে কোথায়? তাদের তো বিদেশি সমর্থন সরে গেছে, একমাত্র পাকিস্তান ছাড়া এই ইউনূস সরকারের আর কোনো সাপোর্টার নেই। আমেরিকার থেকে শুরু করে, আমেরিকা যেদিকে যায়, ওয়েস্টার্ন কান্ট্রি, ইউনাইটেড নেশনস সেদিকে যায়, তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। 2 সপ্তাহ আগে রয়টারের মতো একটি প্রতিষ্ঠান, তার সাথে সাথে আরো 2টি প্রতিষ্ঠান যেগুলো পশ্চিমা জগতের এই সমস্ত সরকারের মুখপাত্র বলা যেতে পারে, অর্থাৎ তারা যা বলে বুঝতে আমরা পারি যে কোন পথে যাবে ওয়েস্টার্ন কান্ট্রির আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের সাপোর্ট বা মতামত। তো সেইখানে যখন এই 3টা পত্রিকাতে যখন ইন্টারভিউ শুরু হলো, তারপরে আরো 3টাতে ইন্টারভিউ হয়েছে, তারপরে ইন্ডিয়ার 3টা পত্রিকায় ইন্টারভিউ হয়েছে। শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন যে শেখ হাসিনার সাপোর্টার বাংলাদেশের প্রায় 70 to 80%। তাদেরকে বাদ দিয়ে, এই আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি ইলেকশন করা হয়, সেই ইলেকশন জনগণ মানবে না, সেই ইলেকশন আমেরিকা সহ ওয়েস্টার্ন কান্ট্রি মানবে না। তাহলে এই যে ফেব্রুয়ারিতে ইলেকশন করার প্রস্তুতি নিচ্ছে এবং তাদের ধারণা যে আওয়ামী লীগকে বাদ দিয়ে খালি মাঠে বিএনপিকে ক্ষমতায় বসানো হবে, এবং এটার জন্য জামাত বিএনপির দ্বন্দ্ব শুরু হয়েছে, এনসিপির দ্বন্দ্ব শুরু হয়েছে। তো এই সমস্ত কাজগুলো প্রমাণ হয় এই সরকারের কোনো ডিরেকশন নেই, সরকারের ভিত নড়ে গেছে। তারা ঝুঁকিপূর্ণ একটার পর একটা পদক্ষেপ নিচ্ছে, এবং 17 তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় নিবে সেটা একটা ঝুঁকিপূর্ণ কাজ। এগুলো করে তাদের সরকারেরই হয়তো পতন হয়ে যাবে। আমি যেটা বলছিলাম যে লকডাউন থেকে শাটডাউন থেকে স্টেপ ডাউন, তারপরে হবে সরকারের পতন, কবর হবে, এই ধারাবাহিকতায় এটা হবে। এবং এই আয়োজনটা কে করছে? শেখ হাসিনা, একজন দক্ষ এবং কৌশলী রাজনীতিবিদ হিসাবে তিনি এই কাজগুলি আগাচ্ছেন। এবং আমরা শুনতে পাচ্ছি এরপরে হয়তো মিডিয়ারা, টেলিভিশন মিডিয়ায় শেখ হাসিনার ইন্টারভিউয়ের জন্য তারা লাইন দিচ্ছে। তো সরকার ভেবেছিল যে শেখ হাসিনা আর কথা কেউ শুনবে না। এই সমস্ত মিডিয়াতে তিনি স্পষ্ট করে বলছেন যে এই সরকারের কি কি দোষ, বিশেষ করে ইউনূসের কি কি অপরাধ, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র। এখন তারা শুরু করছে বিভিন্ন মিডিয়াতে, তারা দৌড়ঝাঁপ দিচ্ছে সেফ এক্সিটের জন্য। আপনারা নিশ্চয়ই, আমরা শুনেছি, আপনি নিশ্চয়ই জানেন যে 2জন উপদেষ্টা, আদিলুর রহমান আর হলো রেজওয়ানা হাসান, এরা আমেরিকান তার চার্জ দ্য অ্যাফেয়ার্স বা অ্যাক্টিং হাই কমিশন, অ্যাক্টিং রাষ্ট্রদূতের সাথে দেখা করেছে, ট্রেসিয়ান, তার সাথে দেখা করে এই 14 জনের নাকি একটা লিস্ট দিয়েছে সেফ এক্সিটের জন্য। আরেক জায়গায় শুনলাম যে
এরা দুনিয়ায় কোথাও জায়গা পাচ্ছে না, তারা ইস্ট তৈমুরে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। কারণ এই সমস্ত ইউনূস সরকার, ইউনূস এবং তার সমর্থকরা তারা বুঝতে পেরেছে দুনিয়ার যে দেশেই যাবে সেখানে বাংলাদেশিরা আছে, বাংলাদেশিরা তাদেরকে ধাওয়া করবে। সেটা তার লক্ষণ তারা দেখেছে লন্ডনে, ইটালিতে, আমেরিকাতে। তো কাজেই এখন শুনতেছি যে তারা স্পেশাল প্লেনে তারা ইস্ট তৈমুরে যাবে এবং সেখানে এই সরকার নাকি $7 মিলিয়ন ইনভেস্ট, $100 মিলিয়ন ইনভেস্ট করেছে। এবং এই এখন প্লেনে বাংলাদেশ থেকে পালাতে হলে তাদের এই আমেরিকা, এই ভারতের সেফ এক্সিটের পারমিশন লাগবে। ভারতের আকাশপথ দিয়ে বা তাদের কন্ট্রোলের সমুদ্র সীমা দিয়েই প্লেন উড্ডয়ন করতে হবে। এই জন্য নাকি যাচ্ছে যে রজার রহমান, যে ইউনূসের যে প্রতিরক্ষা উপদেষ্টা, সে যাচ্ছে ভারতের একটা আন্তর্জাতিক কনফারেন্সে। আসল উদ্দেশ্য হলো সে চেষ্টা করবে ভারতের যে কি বলে জাতীয় প্রতিরক্ষা অ্যাডভাইজার ডোভালের সাথে দেখা করে এই ব্যাপারে এগ্রিমেন্ট করার জন্য। আরেকটা জিনিস ইন্টারেস্টিং, সেটা হলো আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, সেটা হলো ভারতের যে 3টা পত্রিকায় ইন্টারভিউ হয়েছে শেখ হাসিনার, মানে বিশদ ইন্টারভিউ, অনেক বড় ইন্টারভিউ হয়েছে, সেখানে তিনি অনেক কথা বলেছেন। কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে তিনি এর আগে যতগুলো ইন্টারভিউ দিয়েছেন ওয়েস্টার্ন মিডিয়াতে, এমনকি গত 15 মাস যাবৎ যে নেতা কর্মীদের সাথে উনি অডিওতে কথা বলেছেন, সেখানে ইউনূসের কঠোর সমালোচনা করেছেন এবং বলেছেন যে ইউনূসের বাংলাদেশের দেশদ্রোহী বা বাংলাদেশ বিরোধী ভূমিকার জন্য দেশের মাটিতে বিচার করা হবে এবং তাকে সে যেন পালাতে না পারে। কিন্তু ইন্টারেস্টিংলি এই ইন্ডিয়ার 3টা পত্রিকার সাথে যে ইন্টারভিউ হয়েছে, যেটা 15 তারিখে বেরিয়েছে, মানে আমাদের সময় আজকে, সেখানে তিনি ইউনূসের সেফ এক্সিটের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন যে ইউনূস ক্যালিফোর্নিয়ায় যদি আশ্রয় নেয় সেখানে সে রেস্ট অফ হিজ লাইফ সুখে শান্তিতে কাটাতে পারবে, কারণ ক্যালিফোর্নিয়াতে সে অনেক দিন কাটিয়েছে এবং তার অনেক বন্ধু বান্ধব আছে, গ্রামীণ ব্যাংকের শাখা রয়েছে এবং ক্যালিফোর্নিয়ার একটা ব্যাংক তার গ্রামীণ ব্যাংকে বিরাট অঙ্কের টাকা লোন দিয়েছে এবং তার অনেক রাজনৈতিক কোনো বন্ধু না, তার চেয়ে বেশি অর্থনৈতিক বিষয়ের অনেক বন্ধু রয়েছে। তো হঠাৎ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কেন ইউনূসের সুখে শান্তিতে কোথায় থাকতে পারবে সে জায়গাটা উনি আইডেন্টিফাই করে আজকে এই 3টা পত্রিকায় একই কথা বলেছেন যে ইউনূস সুখে শান্তিতে থাকতে হলে ক্যালিফোর্নিয়া তার জন্য একটা ভালো জায়গা হতে পারে। তো অবস্থার পরিবর্তন হচ্ছে খুবই দ্রুত এবং এই 16-17 যে শাটডাউনের প্রতিফলন কি হবে এটা প্রেডিক্ট করা মুশকিল। ডিপেন্ড করে মেইনলি এই ইউনূস সরকার কিভাবে এটাকে তারা প্রতিহত করার যে প্ল্যান করবে। যদি সেই মিলিশিয়া বাহিনী অস্ত্র নিয়ে মাঠে নামে অথবা র্যাব পুলিশ যদি কঠোর ভাবে নিয়ন্ত্রণ করতে চায়, বাংলাদেশের মানুষ কিন্তু তাদের পিঠ দেয়ালে ঠেকে গেলে তারা সামনের দিকেই আগায়। আমরা যখন 69-এর দিকে গণ অভ্যুত্থানের সময় আমরা যে আন্দোলন করতাম তখন একটা স্লোগান দিতাম যে বাধা দিলে বাঁধবে লড়াই। 16-17 তারিখে যদি এই সরকার 13 তারিখের চাইতেও কোনো কঠিন অবস্থা নেয় তাহলে বাঁধবে লড়াই। তো সেই জন্য তাদের দিন তো শেষ হয়ে আসছে, তারা কোনো ক্রমেই শান্তিতে থাকতে পারবে না, ক্ষমতায় থাকতে পারবে না, কিন্তু মাঝখানে দেশটার তারা ক্ষতি করবে। ইউনূস সরকার এই জামাতপন্থী এবং এমনকি বিএনপি, আমি তো বিএনপি কেউ এদের একই কাতারে মনে করি, যে অর্থাৎ এই যে 3টা রাজনৈতিক দল, একটা হলো বিএনপি, জামাত শিবির, আর হলো এনসিপি, এবং ইউনূস এদের নেতা বিভিন্ন ভাবে এরা যে পাতানো খেলা বা নাটক করে, দেখা যাচ্ছে এদের মধ্যে গন্ডগোল, কিন্তু এরা 3-4টা গ্রুপই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, এবং তারা
এই আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিরুদ্ধে। তো এরা হয়তো যদিও বাইরে দেখাচ্ছে এদের মধ্যে ঝগড়াঝাটি আছে ইলেকশন নিয়ে তাদের দ্বিমত, কিন্তু এই আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য, মুক্তিযুদ্ধের চেতনা বন্ধ করার জন্য এরা আবার মরণ কামড় দিবে একসাথে হয়ে ইউনূসের নেতৃত্বে। কিন্তু আশার বাণীটা হলো, সেটা হলো যে আমেরিকা বা ওয়েস্টার্ন কান্ট্রিজ এখন আর ইউনূসের পিছিয়ে নেই। ইউনূস যে কি জিনিস, যেটা শেখ হাসিনা অনেক আগে বুঝেছিল, সেটা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে এবং বিশ্ববাসী বুঝতে পেরেছে, যারা তাকে সমর্থন করে ক্ষমতায় বসিয়েছিল।